স্টেম সেল হাড়ের মধ্যে দিয়ে দিলে দাঁত পুরো আবার গজিয়ে উঠবে। স্টেম সেলগুলোকে খালি সকেটের দিকে পরিচালিত করা হয়, যা রুট, ডেন্টিন এবং এনামেল তৈরি করে একটি সম্পূর্ণ পুনরুৎপাদিত সুস্থ দাঁত। ডায়াবেটিস দাঁতে এর কি ব্যাড এফেক্ট করে? অ্যামলোডিপিন খেলে কিছু লোকের মাড়ি ফুলে যায়। মাড়ির অসুখ থাকলে ডায়াবেটিস এর কন্ট্রোল খারাপ হবে, আবার ডায়াবেটিস থাকলে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বাড়বে। যে আপনি ব্রাশ করতে গেলে রক্ত পড়তো, মাড়িটা মাঝে মাঝে ফোলে, ব্লাড সুগারটা কন্ট্রোল হচ্ছে না, হতে পারে আপনার মাড়ির অসুখ আছে। এবার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে সবাই যেটা চায় সেটা হচ্ছে যে আমার দাঁতটা হলুদ হবে না, আমার দাঁতটা সাদা থাকবে। এবার এই যে তুমি 2-2-1 রুলটা বললে, এটা দিয়ে কি দাঁতটা সাদা রেখে সুন্দর করে আমি বলি, হাসি বজায় রাখা সম্ভব? কথাটা হচ্ছে যে সবার দাঁত যে সাদা হবে এরকম নয়, দাঁতের অনেক রকম রং আছে। হ্যাঁ, এটা একটু বোঝাও। ঠিক আছে, সেটা হচ্ছে অনেক রকম শেড আছে। কিছু জিনিস ন্যাচারাল জিনিস, যেমন ধরো তোমার চুল কার্লি, ঠিক আছে, তুমি ইচ্ছা করলে স্ট্রেটনিং করাতে পারতে, কিন্তু না করিয়ে তোমার ভালোই লাগছে দেখতে, মানে করাতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার বক্তব্য, কিছু জিনিস না, ন্যাচারাল জিনিস আমাদের অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। এইবার যদি আমি অ্যাকসেপ্ট করতে না পারি, বা আমার প্রফেশনের তাগিদে আমাকে আমার দাঁত একটু হলুদ আমাকে সাদা করতে হবে, তার জন্য না, মানে আমি জানি তোমার এখানে অনেকে এক্সপেক্ট করে একটা টোটকা বলুন যেটা দিয়ে করতে পারি, আমি বলতে পারি, কিন্তু বলে লাভ নেই এই কারণে যে সেগুলো না সাস্টেনেবল নয়। করলেও কিছুদিন থাকবে, 8-10 দিন। অনেকে আছে আমি দেখেছি যে মুখে বিভিন্ন সময় আমি দেখেছি যে বেকিং সোডা ইউজ করেছেন, রিস্ক হচ্ছে চারকোল পাউডার কিনে এনে ইউজ করেছে। হ্যাঁ, বেকিং সোডা ইউজ করেছেন। আমি তোমাকে বলছি, এক্সট্রিমটাও বলছি, এতে কি হয় না, সোডাটার তারতম্য যদি হয় মুখে আলসার হয়ে যায়। আর বেকিং সোডা দিয়ে তুমি দাঁত সাদা করো, 2 দিন থেকে 3 দিনের পরে থাকবে না ডায়েটরি সাবস্টেন্স। আমি দেখেছি হারপিক দিয়ে করেছে। কি হারপিক? এইটা ডেঞ্জারাস, আমার কাছে এসছে। হারপিক দিয়েছে, দিয়ে সারা মুখে দাঁত মেজেছে হারপিক দিয়ে? না, পুরো দাঁতে লাগিয়ে রেখেছিল। তার ধারণা হচ্ছে যে টয়লেট যেরকম ক্লিন করা যায় দাঁতও ক্লিন করা যায়, কিন্তু পুরো মুখে আলসারেশন হয়ে গেছে। অতএব আমি বলবো যে এই ধরনের জিনিস, মানে ওইখান থেকে মুখে আলসার হয়ে হ্যাঁ, গেছে। হারপিক তো লেগেছে, মুখটা বন্ধ করেছে, হারপিকগুলো লেগে গেছে না, লেগে আলসারেশন হয়ে এই গেছে। বুদ্ধিটা দিয়েছে তার মনে হয়েছে যে যেহেতু টয়লেট ক্লিন হয় দাঁতও পরিষ্কার হবে। অতএব এতটা ওয়াইল্ড ইমাজিনেশন না করে আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে যে দাঁত যদি অ্যাকসেপ্ট করতে না পারি, তার জন্য প্রপার ব্লিচিং প্রসিজিওর আছে। ঠিক আছে, ব্লিচিংয়ের প্রসিজিওর আছে। সেটা কি ডেন্টাল ক্লিনিকগুলোতে? ডেন্টাল ক্লিনিক হয়, এবং কিছু কিছু হোমও পাওয়া যায়। ওকে, সেখানে বললে শুধু ডাক্তারবাবু ওই ব্লিচিং জিনিসটা একটা ট্রে বানিয়ে দেবেন, কাস্টম মেড, রাতে লাগিয়ে শুতে হবে, সেটা তো হয়। ইন অফিসগুলো একটু বেটার, ইন হোমগুলো একটু কম, কিন্তু দাঁত সাদা হয়, সেগুলো করতে হবে। সেগুলো জেন্টাল ব্লিচিং সিস্টেম, 7 দিন 8 দিন 10 দিন পড়লেই দাঁত সাদা হয়ে যায়। আমি একটা খুব বেসিক জিনিস জিজ্ঞাসা করছি তোমাকে, সেটা হচ্ছে যে আমরা প্রচণ্ড যেটা শুনি সেটা হচ্ছে দাঁতে রুট ক্যানেল করে চলে এলাম, আরসিটি করে চলে এলাম। এটা তো সবাই বলে, একটুখানি দর্শকদের জন্য বুঝিয়ে দাও যে আরসিটি ব্যাপারটা কি। মানে আমি এই কারণে জিজ্ঞেস করছি, প্রচুর লোকের এটা হয়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে যে যদি আমার দাঁতের ক্যাভিটিটা এইরকমই ডেপথে চলে গিয়ে থাকে, যে দাঁতের মধ্যে দাঁতটার একটা জীবন্ত জিনিস, দাঁতের মধ্যে একটা পাল্প আছে একদম ভেতরে, এনামেল, টেন্টিন, তারপরে পাল্প। পাল্প মানে নরম, একদম নরম, তার মধ্যে শ্বাসের মতো। হ্যাঁ, শ্বাসই, আচ্ছা, শ্বাসকেই তো পাল্প বলে। তার মধ্যে ব্লাড ভেসেল আছে আর নার্ভ আছে, এটা একদম কোরে আছে ভেতরে। এইবার যদি একটা দাঁতে ক্যাভিটি হয়ে বা ভেঙে গিয়ে ওই পাল্প অবধি চলে যায়, তখন রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়। তখন ধরে নেওয়া হয় যে আমাদের এখনকার সায়েন্সে যে পাল্পটা একবার যদি ইনভলভ হয়ে গিয়ে ইনফেক্টেড হয়ে যায়, সেটা রিভার্ট করে না। সেক্ষেত্রে পুরো পাল্পটাকে বের করে ভেতরে কিছু ইনার্ট মেটেরিয়াল ভরে দেওয়া হয়। এইবার দাঁতটা যদি ছোট অবস্থায় ছোট ক্যাভিটি থাকে, যেখানে পাল্প অবধি যায়নি, এনামেল বা ডেন্টিন আছে, সেক্ষেত্রে একটা রেস্টোরেশন, যেটাকে আমরা চলতি কথায় ফিলিং বলি, সেরকম করে দেওয়া যায়। এইবার একটা গ্রে জোন আছে, যেটা লাস্ট পডকাস্টে আমরা ডিসকাস করিনি, সেটা হচ্ছে পাল্প অবধি গেছে, কিন্তু আমরা এখন রিজেনারেটিভ
এর যুগে বলছি যে পাল্পটাকেও রিভাইভ করা যায়। কারণ তুমি হয়তো শুনে থাকবে যে রিসেন্টলি জাপান এবং ইংল্যান্ডে দুটো রিসার্চ চলছে যে 2030-এ ওরা বলছে যে স্টেম সেল হাড়ের মধ্যে দিয়ে দিলে দাঁত পুরো আবার গজিয়ে উঠবে। আচ্ছা, 2030-এ বলছে ওরা সাকসেসফুলি এটা ইমপ্লিমেন্ট করতে পারবে। অলরেডি ওরা ফেজ 3 ট্রায়াল করছে জাপানে এবং ইংল্যান্ডে। এখন আমরা যে জোনটাতে আছি, যেটা নিয়ে কথা বলছি, সেটার নাম হচ্ছে ভিপিটি, ভাইটাল পাল্প থেরাপি। মানে আমরা ধরছি আগে যেরকম আমরা ভাবতাম যে পাল্পটা যদি একবার টাচ করে গিয়ে থাকে ইনফেকশনটা, তাহলে পাল্পটা পুরো খারাপ হয়ে যাচ্ছে, পুরো পাল্পের খোল নলছে সব বের করে ফেলতাম, যেটাকে তুমি রুট ক্যানাল ট্রিটমেন্ট বলছো, দাঁতের মধ্যে ক্যানাল আছে বলে রুটের মধ্যে। ভিপিটিতে বলা কনসেপ্টটা হচ্ছে যে পাল্পের যে অংশটুকু ইনভলভড তার বাকি অংশটুকু ঠিকঠাক আছে, আমি খারাপ অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটাকে প্রিজার্ভ করব। ভাইটাল পাল্প থেরাপি মানে যে অংশটুকু ভাইটাল আছে, ভালো আছে, সেটাকে রেখে দেবো, রেখে সেখানে কিছু মেটেরিয়াল দেবো, সেটা নিয়ে টেকনিক্যাল ডিসকাশন দিলে যে পাল্পটা খারাপ হয়ে গেছে সেই পাল্পটা ছাড়া যে অংশটা ভালো আছে সেটা ভালোই থাকবে, এবার উপরে ফিলিং করে দেবো। তারপরে যদি সাস্টেনেবল না হয়, যে তারপরে ব্যথা হচ্ছে বা কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে রুট ক্যানাল করবো। প্রথমেই রুট ক্যানাল ট্রিটমেন্ট করবো না, তবে এর কিছু ইন্ডিকেশান আছে। কীরকম? ইয়াং পাল্প মানে কম বয়সী পাল্প, যেটার মধ্যে ব্লাডের সাপ্লাই খুব ভালো, খুব অনেক দিনের এক্সপোজ পাল্প, বয়স্ক পেশেন্ট, এদের ক্ষেত্রে ভাইটাল পাল্প থেরাপি এখনও খুব সাকসেসফুল নয়। কিন্তু কিন্তু ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ভাইটাল পাল্প থেরাপি করা হয়। এজের তলায় হলে এটা ইনফ্যাক্ট আমি তো দেখেছি 30-35 বছর পর্যন্ত ভাইটাল পাল্প থেরাপি ভালোই এফেক্টিভ। এবার যে প্রশ্নটা আমি আসছিলাম যে এই হাইপারটেনশন বা ডায়াবেটিস, এই দুটো রোগ এখন প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে, অনেক কম বয়স্ক মানুষদের মধ্যেও দেখা যাচ্ছে। সাউথ ইস্ট এশিয়ায় হাফ হয়ে গেছে। স্পেসিফিক্যালি আমি যদি হাইপারটেনশন জিজ্ঞেস করি সেইটা, বা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এই যে ডায়াবেটিস, দাঁতের কি কি ব্যাড এফেক্ট পড়ে? দেখো, ডায়াবেটিসে পেরিওডন্টাল ডিজিজ হবেই, মানে গামের অসুখ হওয়ার প্রবণতা প্রচণ্ড বেড়ে যায়। এটা কেন হয়? ডায়াবেটিস হলে না আমাদের যে ভ্যাসকুলার চ্যানেলগুলো সেগুলোর ভিতরে একটু অল্টারেশন হয়। ওর ডায়াবেটিস হলে কিছু প্রোডাক্ট হয়, অ্যাডভান্স গ্লাইকেশন প্রোডাক্ট, সেগুলো জমে, যার ফলে ইনফ্লামেশনগুলো বাড়ে, মানে ইনফেকশন হওয়ার চান্সেস বেড়ে যায়, আর মাড়িতে এই প্রবলেমটা বাড়ে। এইবার এর সঙ্গে তুমি যে হাইপার টেনশনের কথা বললে, হাইপার টেনশনে না অনেকে অ্যামলোডিপিন টাইপের ওষুধ খায়। অ্যামলোডিপিন তো ইন্ডিয়াতে খুব পপুলার, কারণ সবচেয়ে কম পয়সা সবচেয়ে ভালো কন্ট্রোল করে। কিন্তু আনফর্চুনেটলি অ্যামলোডিপিন খেলে কিছু লোকের, আমি তো খুব ফ্রিকুয়েন্টলি পাই, কিছু লোকের মাড়ি ফুলে যায়। আমি পাও ফুলতে দেখেছি। পাও তো ফোলাটা তো কমন, মাড়ি ফোলাটাও কমন, তবে পা ফোলার মতন নয়, পেডালিডিমের মতন অত কমন নয়। এটাকে বলে, ওষুধটার নাম ডিগো, ড্রাগ ইনডিউসড জিঞ্জেভাল ওভারগ্রোথ, মানে ওষুধটা দিয়ে মাড়ি ফুলেছে, ডিগো বলে। এই অসুখটা হলে আর তার সঙ্গে যদি সে ডায়াবেটিক হয়, এর মাড়ির অবস্থা কিন্তু খারাপ হওয়ার হাই চান্স। এইবার ডায়াবেটিসের ব্যাপারে একটা কথা বলার, সেটা হচ্ছে এবার যেটা বলছিলাম যে হাইপার টেনশন হলে ওই রকম টাইপের ওষুধে যদি ফুলে যায়, ডায়াবেটিস ছাড়াও ফুলে, সেক্ষেত্রে আমরা দেখি, আমাকে তো হামেশা আমার কাছে প্রচুর এরকম কেস আসে, ফিজিশিয়ানকে একটা নোট দিতে হয় যে আপনি প্লিজ একটু চেঞ্জ করে দিন, তাহলে অন্য গ্রুপের ওষুধ দিন, তারপরে আমি আমার ট্রিটমেন্ট যেটা করার করে ঠিক করি। এইবার ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট কথা বলার, এটা নিয়ে আগের বার আমি পডকাস্টে তোমার সঙ্গে বলিনি, বলা হয়ে ওঠেনি, এবার জিজ্ঞেস করলে বলে বলছি। ডায়াবেটিসে একটা প্রবলেম দেখবে যে আমরা তো ডায়াবেটিসে মোটামুটি 3টে প্যারামিটার আমরা দেখি ইউজুয়ালি: ফাস্টিং ব্লাড সুগার, খাবার পরে পোস্ট প্র্যান্ডিয়াল বা পিপি ব্লাড সুগার, আর গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c। এইবার HbA1c দেখবে অনেকেরই এটা 3 মাসের রিডিং বলে, 7 অবধি, 7-এর কমে বলে কন্ট্রোলড, 7-এর ওপরে হলে আনকন্ট্রোলড, মোটামুটি একটা। এইবার অনেকেরই আছে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। আমি সবাইকে বলছি যে অনেক সময় দেখা গেছে যে ওষুধ খাচ্ছেন, ভালো লাইফস্টাইল মেনটেন করছেন, হাঁটছেন প্রপার, তারপরেও গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। এবার একটা কথা মনে রাখতে হবে, ডায়াবেটিসের সঙ্গে মাড়ির অসুখের রিলেশনটা না বাই ডিরেকশনাল, মানে মাড়ির অসুখ থাকলে ডায়াবেটিসের কন্ট্রোল খারাপ হবে, আবার ডায়াবেটিস থাকলে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বাড়বে। অতএব বডিতে যেরকম অন্য ইনফেকশন থাকলেও ডায়াবেটিস সুগার বাড়ে, গ্লাইকসেমিক কন্ট্রোলটা কমে,
গ্লাইকোস্যালাইডের হিমোগ্লোবিন বাড়ে, সেরকম মাড়ির অসুখ থাকলেও হয়। অতএব এই পডকাস্টটা যারা শুনছেন তাদের আমার এটাই বলার, আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে এবং আপনার যদি এরকম হয়, আপনার মনে পড়ছে যে আপনি ব্রাশ করতে গেলে রক্ত পড়তো, মাড়িটা মাঝে মাঝে ফোলে, আপনার গ্লাইকোস্যালাইডের হিমোগ্লোবিন বা HbA1c কন্ট্রোল হচ্ছে না, ব্লাড সুগারটা কন্ট্রোল হচ্ছে না, হতে পারে আপনার মাড়ির অসুখ আছে। একবার ডাক্তারকে দেখান। মাড়ির অসুখটা ট্রিট করলে আমাদের কাছে ভুড়ি ভুড়ি এভিডেন্স আছে যে গ্লাইকোস্যালাইডের হিমোগ্লোবিন 7.2, 7.3, 7.5, ইভেন 8, মাড়ির অসুখ পুরো ট্রিট করা হয়েছে, কমে 6, 6.5 চলে এসছে। অতএব মানে ব্যাপারটা শুনতে একটু অবাক লাগলেও এটা কিন্তু প্রুভেন এখন, কিন্তু খুব এই লিঙ্কগুলো এখন খুব প্রুভেন, ঠিক আছে। মাড়ির অসুখ থেকে এখন তো অনেক রকম অসুখ হচ্ছে, সে বিভিন্ন জায়গায় বেরোচ্ছে, ডিরেক্টলি লিঙ্ক টু হার্ট ডিজিজ, অ্যালঝাইমার্স ডিজিজ, কিন্তু ডায়াবেটিসের সঙ্গে রিলেশনটা একদম প্রুভেন রিলেশনশিপ। অতএব আপনার যদি 8-10টা অঙ্গের মতো দাঁতেরও প্রচন্ড ক্ষতি করে। হ্যাঁ, মাড়ির তো প্রচণ্ড ক্ষতি করে, 6টা যে কমপ্লিকেশন আছে, ইটস এ সাইলেন্ট কিলার, একদম সাইলেন্ট কিলার। এবং মাড়ির অসুখের তো একটা ওয়ান অফ দ্য মেইন স্টেজে ডায়াবেটিস থাকলে মাড়ির অসুখ হওয়ার প্রবণতা বাড়বে। আচ্ছা, এইবার একটা কথা বলার, সেটা হচ্ছে এই ডিসকাশনটা আমি আগে কোনোদিন কোথাও করিনি, তোমাকে জাস্ট তার পয়েন্টটা টাচ করে যাচ্ছি। সেটা হচ্ছে মাড়ির অসুখ বা গাম ডিজিজ বা পেরোডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস, যতটা না পেরোডন্টাইটিস, এটা কিন্তু রানস ইন ফ্যামিলিস। মানে হাজব্যান্ডের থাকলে ওয়াইফের হওয়ার চান্সেস বাড়বে, ওয়াইফের সঙ্গে থাকলে হাজব্যান্ডের হওয়ার চান্সেস, ইট কন্টামিনেটস থ্রু স্যালাইভা, মানে মুখ থেকে মুখে যেতে পারে মাড়ির অসুখ। অতএব বিদেশে, ইউরোপে এরকম হয়, ওদের পুরো ফ্যামিলিকে একসঙ্গে ট্রিট করা হয়, একজনের হলে আরেকজনের। হ্যাঁ, মানে আমার কাছে কিন্তু এরকম অনেক পেশেন্ট আসেন যে হাজব্যান্ডের আছে এবং ওয়াইফের আছে একসঙ্গে।